বাসর ঘরে খাটের এক কোণায় কাঁচা হলুদ রঙের শাড়ি পরে জড়সড় হয়ে বসে আছে নোরা। 15 বছর বয়সী নোরা ভীষণ নার্ভাস ফিল করছে। বয়স কম হলেও যথেষ্ট বুদ্ধিজ্ঞান সম্পূর্ণ মেয়ে সে। মাত্র 10 বছর বয়স থাকতে বাবা মাকে হারায় সে। তারপর হুট করেই দুনিয়াটা তার কাছে খুব কঠিন হয়ে যায়। নানির কাছে আশ্রয় নেওয়া ছোট্ট নোরা যেন বয়সের আগেই অনেক বড় হয়ে গেছে। ফুলের সুবাস ছড়িয়ে ছিটিয়ে পড়ছে সারা ঘরময়। নোরা একবার পুরো ঘরে চোখ বুলিয়ে মনে করলো, বিয়ে করে স্বামীর বাড়িতে পা রাখার পর তার চাচি শাশুড়ি নোরার হাত ধরে বলেছিল, আজ থেকে আমাদের ছেলে কাইফকে তোমার দায়িত্বে দিয়ে দিলাম, তুমি তার যত্ন নিও। ছেলেটা ভীষণ ছন্ন ছাড়া, তুমি তাকে নিজের মতন গুছিয়ে নিও। তার এই পৃথিবীতে আপন বলতে শুধু আমরা চাচা চাচিই ছিলাম। আজ থেকে তুমি তার সবচেয়ে আপন। তাকে ভালোবেসে আগলে নিও, কখনোই অভিযোগের সুযোগ দিও না। কথাটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল নোরার। তখন লজ্জায় চুপ করে মাথা নাড়িয়ে সায় দিলেও এখন বেশ ভয় লাগছে। 15 বছরের ছোট্ট নোরা কি পারবে 28 বছরের একজন যুবককে সামলাতে? হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে নোরার। এমন সময় দরজায় শব্দ হতেই হৃৎস্পন্দন বেড়ে গেল তার। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো নোরার স্বামী কাইফ। নোরা মনে করতে লাগলো তার নানির কথা। নানি তাকে বলে দিয়েছিল, স্বামী ঘরে প্রবেশ করলে যেন তাকে সালাম করি আর যেন ওনার সব কথা শুনি। দরজা আটকে পিছন ফিরে ধীর কদমে এগিয়ে আসছে কাইফ। নোরা দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিল। কাইফ সালামের উত্তর নিয়ে নোরার থুতনি ধরে মুখ কিছুটা উঁচু করল। নোরা ভয়ে ভয়ে চোখ মেলে তাকালো। তার অনেকটা সামনে আছে কাইফ। এই প্রথম কোনো পুরুষ নোরার এতটা কাছে, তার উপর সে আবার নোরার স্বামী। সব মিলিয়ে অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছে সে। লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী কাইফ। গায়ের রং শ্যামলা, চেহারাটা বেশ মায়াবী। চোখগুলো ভাসা ভাসা, নাকটা খাড়া, কালচে ঠোঁটের উপর ছোট্ট একটা তিল আর গাল ভরা চাপ দাড়ি। এক মনে নিজের স্বামীকে মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে নোরা। অন্যদিকে কাইফ নিজেও তার বিয়ে করা স্ত্রীকে দেখে যাচ্ছে। বিয়ের আগে তারা একে অপরকে দেখেনি কেউ। কখনো বিয়ে না করতে চাওয়া কাইফ তার অসুস্থ চাচার জোড়াজুড়িতে বিয়ে করতে রাজি হলেও বিয়ের আগে মেয়েকে দেখতে রাজি হয় না। তাদের পছন্দের ওপরই ছেড়ে দেয় সবটা। কিন্তু এখন বেশ অবাক হয়েই দেখছে সে। মেয়েটার বয়স কিছুতেই তার 20-এর উপর মনে হচ্ছে না। এত ছোট মেয়েকে তার চাচি পছন্দ করেছে তার জন্য। ধপধপে ফর্সা গায়ের রং, হলুদ রঙের শাড়িটা যেন ফুটে আছে। চিকন চাকন শরীরের গড়ন, মাথায় শাড়ি দিয়েই ঘোমটা দেওয়া। বড় বড় চোখগুলো ঘন ঘন পাপড়ি, চোখগুলো বাদামি, গালগুলো ফোলা ফোলা, ঠোঁটটা চিকন গোলাপি। হাইটে বেশ ছোট হওয়ায় মাথা উঁচিয়ে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে মেয়েটা। কাইফ বাঁকা হাসলো। মনে মনে চাচির পছন্দকে বাহবা জানাতে লাগলো সে। এরপর একটু ঝুঁকে থুতনি থেকে হাত সরিয়ে গাল স্লাইড করতে লাগলো। কাইফের ঝুঁকে বড়াই তার নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে নোরার মুখে। থুতনি থেকে হাত গালে আসতেই হঠাৎ কাইফের এমন স্পর্শে কেঁপে উঠল নোরা। কাইফ হাসি চওড়া করে জিজ্ঞেস করলো, নাম কি? অবাক হলো নোরা। নিজের বিয়ে করা স্ত্রীর নাম জানে না কাইফ? কেমন কথা এটা! বিয়ের সময় কি উনি শোনেননি, নাকি আমার ডাক নাম জানতে চাইছেন? প্রচণ্ড নার্ভাসে জড়সড় হয়ে মৃদু কণ্ঠে নোরা উত্তর দিল, নোরা। নোরা, নামের মতোই সুন্দর তুমি। কথাটা বলে নোরাকে ছেড়ে দাঁড়ালো কাইফ। নোরাকে খাটে গিয়ে বসতে বলে সে ফ্রেশ হতে চলে গেল। একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে আলমিরা থেকে একটা ব্যাগ নিয়ে নোরার পাশে খাটে বসতে বসতে জিজ্ঞেস করলো, তুমি কি ফ্রেশ হবে? আই মিন ওয়াশরুম যাবে? নোরা মাথা নাড়িয়ে বলল, না না, আমি ফ্রেশ হয়েছি একটু আগেই। গুড, এই নাও।
নোরার দিকে একটা ব্যাগ বাড়িয়ে দিল কাইফ। জিজ্ঞাসু দৃষ্টিতে নোরা তাকাতেই কাইফ স্বাভাবিক গলায় বলল, তোমার দেনমোহরের টাকা বাবদ আর গহনা নাও। প্রচুর ইতস্তত করতে করতে নোরা মাথা নিচু করে বলল, আমি এগুলো কোথায় রাখবো? আপনার কাছেই রাখেন। আপাতত আলমিরাতে রাখো। কাল পরশু তোমাকে একটা অ্যাকাউন্ট খুলে দেব, আর গহনাগুলো আলমিরার হিডেন পার্টে রাখতে পারো। জি। নোরাকে কাইফ ইশারা করতেই নোরা আস্তে করে উঠে আলমিরাতে গিয়ে ব্যাগটা রেখে দিল। তারপর পিছন ফিরতেই কাইফকে নিজের অনেকটা কাছে পেল। থতমত খেয়ে দু কদম পেছাতেই হঠাৎ করে নোরাকে কোলে তুলে নিল কাইফ। নোরা ভয় পেয়ে কাইফের পরা টি শার্ট খামচে ধরল। কাইফ বেডের উপর এক প্রকার ছুঁড়ে মারল নোরাকে। তারপর নিজে হাঁটু ভেঙে নোরার ওপর ঝুঁকে তার মুখের ওপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো হাতে সরালো। ভয়ে নোরার শরীর রীতিমতো কাঁপছে। সে কাঁপুনি টের পেয়ে শরীরের সমস্ত ভার নোরার ওপর ছেড়ে দিল কাইফ। নোরা অস্পষ্ট স্বরে কিছু একটা বলতে চাইছে, কিন্তু তার বলতে পারল না। কোনো আগাম বার্তা ছাড়াই স্বামীর অধিকার আদায় করার জন্য ঝাঁপিয়ে পড়ল কাইফ। সময়টা এখন ভোররাত। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে কাইফ। ঘর থেকে ভেসে আসছে চিকন কান্নার স্বর। প্রচণ্ড বিরক্ত হয়ে সিগারেট ফেলে ঘরের দিকে পা বাড়ালো সে। গায়ে কোনো মতে শাড়ি পেঁচিয়ে হাঁটুতে মুখ গুজে কেঁদে যাচ্ছে নোরা। কান্নার ফলে ছোট্ট শরীরটা বারবার কেঁপে উঠছে। বিরক্তি নিয়ে ঘরে প্রবেশ করলেও মুগ্ধতায় চোখ মুখ পাল্টে গেছে কাইফের। মুখে হাসি নিয়ে এগিয়ে গেল কাইফ। কাইফ স্পর্শ করতেই ভয়ে পিছিয়ে গেল নোরা। কান্না মিশ্রিত কণ্ঠে অনুরোধ করে বলল, প্লিজ আর না, আমার খুব কষ্ট হচ্ছে। টেক ইট ইজি। কথাটা বলেই পা টেনে নোরাকে নিজের কাছে নিয়ে আসলো কাইফ। সকালে রোদের তাপে ঘুম ভেঙে গেল নোরার। পিটপিট করে চোখ মেলে নিজেকে নতুন জায়গায় আবিষ্কার করলো সে। পাশ ফিরে তাকাতেই কাইফের মুখটা চোখে পড়ল। সাথে সাথে মুখ ফিরিয়ে নিল। মনে করতে লাগলো গত রাতের ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। আস্তে করে উঠে বসার চেষ্টা করতেই ব্যথায় টনটন করে উঠল শরীর। ভালো কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে মুখ চেপে কান্না করে দিল নোরা। সমস্ত শরীর জুড়ে কামড়ার আঁচড়ের দাগ। এর নাম কি বিয়ে? সবার সাথেই কি এমন হয়, নাকি শুধু তার সাথেই হলো? ভাবতে পারছে না নোরা। গায়ে পানি লাগতেই জ্বলে উঠল শরীর। গোসলের পুরোটা সময় কান্না করল সে। তারপর গোসল শেষ করে আকাশি রঙের সালোয়ার কামিজ পরে বেরিয়ে আসলো। কাইফ এখনো ঘুমাচ্ছে। নোরা ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে দরজা খুলে বেরিয়ে গেল। কাইফের ফ্ল্যাটটা মোটামুটি ভালোই বড়। দুটো বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং স্পেস, একটা রান্নাঘর, আর একটা কমন বাথরুম, আর একটা বাথরুম কাইফের রুমে অ্যাডজাস্ট, আর ছোট্ট একটা স্টোর রুম। নোরা ঘুরে ঘুরে পুরো বাসাটা দেখলো। তারপর কি মনে করে যেন কিচেনে গেল। কিচেন ভর্তি কাঁচা বাজার, সবজি, ফল, ফ্রিজ ভর্তি খাবার। নোরা বেশ অবাক হলো। এত বাজার সে কখনো একসাথে দেখেনি। খাবার দেখে ক্ষুধায় পেট চুকচুক করতে লাগলো নোরার। ফ্রিজে ফল সাজানো, সে কি একটা নিয়ে খাবে? ইতস্তত করতে করতে একবার হাত বাড়ায়, তো আবার হাত গুটিয়ে নেয়। ভীষণ দোটানায় পড়ে গেল নোরা। অবশেষে ফ্রিজ লাগিয়েই দিল। তারপর চুপচাপ গিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। এরই মধ্যে কলিং বেল বেজে উঠল ফ্ল্যাটের। ধীর কদম ফেলে দরজার কাছে গিয়ে দাঁড়ালো নোরা। কাঁপাকাঁপি স্বরে জিজ্ঞেস করলো, কে? দরজার অপর পাশ থেকে কাইফের চাচি বলে উঠল, বৌমা, আমি তোমার চাচি শাশুড়ি। নোরার সাথে সাথে দরজা খুলে সালাম দিল। কাইফের চাচি হাসি মুখে সালামের উত্তর নিল। কাইফের চাচির পিছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। তার হাতে গরম ধোঁয়া ওঠা কফি। নোরা আর চাচিকে পাশ কাটিয়ে মেয়েটা ভিতরে চলে গেল গটগট করে। তার যাওয়ার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে থাকলো নোরা। কাইফের চাচি হাসি মুখে বলল, ও আমার মেয়ে রিয়া, তোমার ননদ। কাইফের জন্য কফি নিয়ে গেল। ও। কাইফের চাচি ভিতরে এসে ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকলো নোরাকে। সেগুলো উত্তর দিতে দিতেই
হঠাৎ তার কিছু মনে পড়ায় চাচিকে একটু বসতে বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল নূরা। এদিকে কাইফের রুমে প্রবেশ করে রিয়া থতমত মুখে দাঁড়িয়ে আছে। সাদা বেডশিট দেখে অবাক সে। কাইফ তার মাঝে বালিশে মাথা গুজে উপুড় হয়ে শুয়ে আছে। তার পিঠে অসংখ্য আঁচড়ের দাগ জ্বলজ্বল করছে। রিয়া কফিটা বেড সাইডে টেবিলে রেখে কাইফের ওপর ঝুঁকে দাগগুলো স্পর্শ করার জন্য। নূরা দৌড়ে আসছে। ঘরের অবস্থা নাজেহাল, কিচ্ছু ঠিক করা হয়নি। রিয়া আপুর হঠাৎ আগমনে উনি নাকি আবার ইতস্তত হয়। এইসব ভাবতে ভাবতে তড়িঘড়ি করে রুমে প্রবেশ করলো নূরা। কিন্তু কাইফের পিঠে স্পর্শ করতেই কাইফের ঘুম ছুটে গেল। নাকে গিয়ে বাড়ি খেলো পারফিউমের কড়া স্মেল। তার পিঠে কে স্পর্শ করছে তা বুঝতে আর বাকি নেই। সে পিছন না ফিরেই হাত টেনে রিয়াকে খাটে ফেলে দিল। হঠাৎ টানে রিয়া মুখ থুবড়ে খাটে পড়ল। তার গায়ে জামাও এলোমেলো হয়ে গেল। রিয়া রেগে মেগে কিছু বলবে তার আগে কাইফ রিয়াকে সামনে ঘুরিয়ে তার উপর উঠে বসলো। বউয়ের সাথে বাসর করে মন ভরেনি যে এখন আমাকে খাটে নিয়ে আসলে? রিয়া দাঁতে দাঁত চেপে কথাটা বলতেই কাইফ রিয়ার উপর ঝুঁকে তার এক হাত রিয়ার পেটে স্লাইড করতে করতে বলল, যদি বলি না মন ভরেনি, তাহলে কি মন ভরিয়ে দেবে? রিয়া উত্তরে কিছু বলতে যাবে তার আগে জুতো জোড়ার শব্দ পেয়ে দুজনই দরজার দিকে তাকালো। কেউ আসছে বুঝতে পেরে রিয়া ধাক্কা দিয়ে কাইফকে সরিয়ে খাট থেকে উঠে নিজের জামা ঠিক করতে থাকে। কাইফ বাঁকা হেসে সেভাবেই শুয়ে আছে। নূরা দরজা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখে রিয়াকে বেডের সাইডে দাঁড়িয়ে থাকতে আর কাইফ শুয়ে আছে। নূরার চোখ যায় বেডশিটে। নূরার বেশ লজ্জা লাগে। সে আমতা আমতা করে কিছু বলতে নেবে তার আগে রিয়া বড় বড় কদম ফেলে রুম থেকে বেরিয়ে যায়। নূরা রিয়ার যাওয়ার পানে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। এমন সময় গম্ভীর পুরুষালী কণ্ঠ পৌঁছাতেই পিছন ফেরে তাকায় সে। এখানে আসো। আমি? কাঁপা কাঁপা কণ্ঠে বলে নূরা। কাইফ বিরক্ত চোখে তাকিয়ে নিজের গাম্ভীর্যতা বজায় রেখে বলে, তুমি ব্যতীত অন্য কেউ আছে এখানে? নূর মাথা নাড়িয়ে না বোঝালো। কাইফ নূরার পা থেকে মাথা অবধি আবারও স্ক্যান করলো। স্কাই ব্লু কালারের জামা নূরার গায়ে, চুলগুলো ভেজা, পিঠ ছড়িয়ে আছে। মুখে কোনো সাজ নেই, তবুও ভীষণ মায়াবী লাগছে। অলংকার বলতে শুধু নাকে একটা স্বর্ণের নাকফুল, মাথায় ঘোমটা দেওয়ায় একদম নতুন বউ বউ লাগছে নূরাকে। কাইফ আবারও কাছে ডাকলো নূরাকে। নূরা ভয়ে ভয়ে কাইফের কাছে গিয়ে দাঁড়ালো। কাইফ এক টানে নূরাকে তার উপর ফেলে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। নূরার বুক অসম্ভব কাঁপছে। নিজেকে কাইফের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, বাহিরে চাচিমা আছে, প্লিজ ছাড়ুন আমাকে। হুস। নূরার ভালো লাগছে না এই স্পর্শ। কেন যেন সে তার স্বামীর স্পর্শে কোনো ভালোবাসা খুঁজে পাচ্ছে না। যা পাচ্ছে তা শুধু শ্বাস ফেলল নূরা। তারপর নিজের ওপর থেকে কাইফকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, প্লিজ ছাড়ুন, বাহিরে চাচিমা আছে, দরজা খোলা, এখানে চলে আসবে। আসবে না, ছাড়ুন প্লিজ। কাইফ নূরার গলা থেকে মুখ তুলে কড়া দৃষ্টিতে তাকালো। নূরা ভয়ে কেঁপে উঠল। কি ভয়ঙ্কর সেই চাহনি! কাইফ শক্ত কণ্ঠে বলল, ডোন্ট ডিস্টার্ব। ব্যাস, নূরা আর কি বলবে? কাইফও তার কিছু বলার অপেক্ষা করলো না। আবারও মত্ত হলো নূরাতে। কিন্তু এবার আর তার রয়েস হয়ে নয়, বরং হিংস্র হয়ে গেল সে। প্রায় ঘন্টাখানেক পর কাইফ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে নূরা এলোমেলো হয়ে বেডে শুয়ে আছে। কাইফ বাঁকা হাসল। নূরার কাছে গিয়ে দেখে নূরার চোখ বন্ধ। বন্ধ চোখের কার্নিশ বেয়ে জল পড়ার দাগ। হয়তো মেয়েটা কাঁদছিল এতক্ষণ। কাইফ তার ঠান্ডা হাতে স্পর্শ দিতেই পিটপিট করে চোখ মেলে তাকায় সে। কাইফ তার হাত দিয়ে মৃদু চাপ প্রয়োগ করে বলে, মেয়ে, তুমি তো ভীষণ সুন্দর। তোমায় দেখলেই মাথায় নেশা ধরে যায়। ইচ্ছে করে সারা দিন রাত তোমাকে আদর করি। অসহ্য লাগছে কাইফের বলা কথাগুলো নূরার কাছে। স্বামী নামের জানোয়ারটাকে সে আর কিছুতেই সহ্য করতে পারছে না। বিয়ের রাত থেকে তাকে ধর্ষণ করে আসছে এই জানোয়ার, এখন আবার নোংরা নোংরা কথা বলছে। নূরা চোখ মুখ শক্ত করে কাইফের হাত সরিয়ে দিল।
তারপর ওড়না দিয়ে ভালো মতো ঢেকে কোনো মতে উঠে বসলো। কাইফ কিছু বলল না, শুধু বাঁকা হাসলো। নুরার সমস্ত শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, সে এক বিন্দুও শক্তি পাচ্ছে না দাঁড়ানোর। তবুও কষ্ট করে ওয়াশরুমে গেল। নুরা গোসল করে এসে দেখে কাইফ রুমে নেই। রুমের অবস্থাও নাজেহাল। সে দীর্ঘশ্বাস ফেলে রুম গোছাতে লাগলো। তারপর মাথায় ওড়না দিয়ে বাইরে গেল। পুরো বাসা খালি, কোথাও কাইফ নেই। নুরা ভেবে পেল না হঠাৎ কাইফ কোথায় গেল। তার ভাবনার মাঝে মেন ডোর খুলে একটা বাচ্চা ছেলে এসে নুরাকে সালাম দিল। কিউট আদুরে বাচ্চাটাকে দেখে নুরা হেসে সালামের উত্তর নিল। ভাবি, আমি রায়ান, রিয়া আপুর ছোট ভাই। নুরা মনে করতে চাইল রিয়াকে। হঠাৎ মনে পড়ল সকালের মেয়েটা কাইফের চাচাতো বোন, তার মানে রায়ান কাইফের চাচাতো ভাই। নুরা রায়ানের গালে আদর দিয়ে বলল, তোমার ভাইয়া কোথায় রায়ান? ভাইয়া তো অফিসে, আম্মু বলল তোমাকে যেন বাসায় নিয়ে আসি, একা একা তো ভয় পাবা। উনি অফিসে চলে গিয়েছে? মনটা একটু খারাপ হয়ে গেল নুরার। এটা কেমন স্বামী, তার যে বিয়ের প্রথম দিনই স্ত্রীকে একা রেখে না বলি অফিসে চলে যায়। নুরার সারাটা দিন কাটলো কাইফের চাচার বাসায়। কাইফের চাচা চাচি ভীষণ ভালো মনের মানুষ। চাচির সাথে সারাদিন গল্প করে কাটালেও নুরার মনটা পড়েছিল কাইফের কাছে। লোকটা কেমন যেন, একটা বার তার খবর নিল না। গল্পে গল্পে লোকটার সম্পর্কে অনেক কিছুই জানা হলো তার। যেমন লোকটা নাকি তার মতোই ছোটবেলা থেকে এতিম। ওনার বাবা ছিল পাইলট। একদিন বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। সেই কষ্ট সহ্য করতে না পেরে ওনার মা ঠিক দুদিনের মাথায় স্ট্রোক করেন এবং তিনিও মারা যান। তারপর থেকে কাইফ চাচা চাচির হাতেই মানুষ হয়েছে। চঞ্চল কাইফ হুট করে একদম শান্ত হয়ে যায়। কারোর সাথে প্রয়োজন ছাড়া তেমন কথা বলতো না। নিজের মনের অবস্থা কাউকে বুঝতে দিত না। যা ইচ্ছে হতো তাই করত, কিন্তু কখনো চাচা চাচিকে অসম্মান করেনি সে। চাচাতো বোন রিয়া আর ভাই রায়ান হলো তার জীবন। কারোর সাথে তেমন কথা না বলেও রিয়ার সাথে তার বেশ সখ্যতা ছিল, কারণ তারা সমবয়সী কাজিন। কাইফ তাদের সাথে একই ফ্ল্যাটে থাকতো, কিন্তু সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর হঠাৎ করেই বায়না ধরে আলাদা ফ্ল্যাটে যাওয়ার। তারপর থেকেই সে আলাদা থাকে, একা থাকে, এমনকি নিজের রান্নাও সে নিজে করে। চাচির কথা শুনে হঠাৎ নোরার মনে প্রশ্ন জাগলো, রিয়া আপুকে তো সারাদিনে একবারও দেখলাম না, ওনার কি বিয়ে হয়ে গেছে? তারা যেহেতু সমবয়সী। মনের প্রশ্ন মনে না চেপে রেখে চাচিকে জিজ্ঞেস করেই বসলো নুরা। চাচিমা, রিয়া আপুকে তো দেখলাম না সারাদিন, আপু কি শ্বশুরবাড়ি চলে গেছে? নোরা খেয়াল করলো তার প্রশ্নটা করতেই চাচির মুখটা কেমন মলিন হয়ে গেল। তবুও হাসি টেনে নিজেকে স্বাভাবিক রেখে বলল, না না, সে তো তার অফিসে গিয়েছে, বিয়ে হয়নি এখনো তোমার ননদের। নোরা কিছুটা অবাক হলো, এত বড় একটা মেয়ে এখনো বিয়ে করেনি। ও, আপু তো অফিসে যায়, ভালোই তো। আপু আর ওনার অফিস কি একই? না না, তোমার ননদ মডেলিং করে, তার আলাদা নিজের অফিস আছে, সেখানে মডেলিংয়ের সকল কাজ হয়। একদিন বলবো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসতে। ও আচ্ছা। রাত প্রায় 12টা। কাইফের আসার কোনো খবর নেই। নুরা সোফায় নত মস্তিষ্কে বসে আছে। তার পাশের সোফাটাতে বসে কাইফের চাচা অনবরত কল দিচ্ছে কাইফকে, কিন্তু সে কল ধরছে না। চাচা চাচির ইতস্তততা দেখে নুরা শ্বাস ফেলে তাদের উদ্দেশ্য করে বলে, থাক, আপনারা চিন্তিত হবেন না, উনি হয়তো কোনো কাজে ব্যস্ত, তাই কল ধরতে পারছেন না। হ্যাঁ সেটাই মা, কাইফ প্রায় দেরি করে আসে কাজের জন্য। জি চাচা, তাই হবে। চাচিমা, রাত অনেক হয়েছে, আমি এখন উঠি। সে কি একা বাসায় যাবে, ভয় পাবো না? না না, নিজের বাসায় ভয় কেন পাবো? আর তাছাড়া আমার অভ্যাস আছে, কোনো সমস্যা হবে না। তবুও আচ্ছা দাঁড়াও। চাচিমা ঘর থেকে একটা ছোট্ট বাটন সেট মোবাইল এসে নুরার হাতে দিয়ে বলল, রাত বিরাতে কোনো সমস্যা হলে আমার নাম্বারে কল দিয়ে জানাবা, সেভ আছে নাম্বার। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। নুরা কৃতজ্ঞতার চোখে তাকালো। এই দিকটার খেয়াল রাখা উচিত ছিল কার, আর রাখলো কে? শ্বাস ফেলে চাচা থেকে বিদায় নিয়ে চাচির সাথে হাঁটা ধরল সে।
কাইফ বাসায় আসলো রাত ৩টের সময়। চোখে মুখে ক্লান্তি, গা থেকে ভেসে আসছে অ্যালকোহলের তীব্র গন্ধ, শার্টেও দাগ হয়ে আছে। এলোমেলো চুলগুলো পিছনে ঠেলে দরজা লাগিয়ে রুমে প্রবেশ করলো সে। বেডের এক সাইডে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে নোরা। গায়ের ওড়না চাদরের মতো করে শরীরের ওপর দেওয়া। লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে নোরার ঘুমন্ত বাচ্চা বাচ্চা মুখটা। কাইফ জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে ঘন্টা খানেক পর চুল মুছতে মুছতে বের হয়। তার পরনে শুধু গ্রে কালারের ট্রাউজার। বারান্দায় গিয়ে সিগারেট ধরায় কাইফ। এর মধ্যে ভোর হয়ে গেছে। ঘুম ছুটে যায় নুরার। সে রুমে চোখ বুলিয়ে কাইফকে না পেলেও বারান্দা থেকে সিগারেটের গন্ধ আসায় বুঝতে পারে কাইফ এসেছে আর সে বারান্দায়। মনে হাজারো প্রশ্ন থাকলেও সে তা মাটি চাপা দিয়ে উঠে দাঁড়ায়। কাইফ 5টা সিগারেট শেষ করে ঘরে এসে দেখে নোরা উঠে পড়েছে। বারান্দা জানালার পর্দা ভালো করে টেনে দিয়ে বেডে গিয়ে শুয়ে পড়ে সে। নোরা ফ্রেশ হয়ে এসে দেখে কাইফ শুয়ে আছে, হয়তো ঘুমাচ্ছে। সেও চুপচাপ লাইট অফ করে এক সাইডে গিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। কিন্তু তার চোখ বন্ধ করার আগেই কাইফ টেনে তাকে নিজের কাছে নিয়ে যায়। হঠাৎ কাছে টানায় নোরা কিছুটা ঘাবড়ে যায়। কাইফ নোরাকে নিজের সাথে মিশিয়ে নেয়। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। নোরা শুধু অনুভব করছে কাইফের স্পর্শ, যেটাই কোনো ভালোবাসা নেই। নোরা হাত দিয়ে মুখ ঢেকে কান্না করছে। কাইফের চোখে নেশা ধরে গেছে। নোরার গুনগুন করে কান্না তাকে ভিতর থেকে আরো উত্তেজিত করে তুলছে। কাইফ ঝাঁপিয়ে পড়ল ছোট্ট মেয়েটার উপর, যে তারই বিয়ে করা স্ত্রী। নোরা বাধা দিতে চাইলে কাইফ হিংস্র হয়ে উঠল। নোরাকে মৃত্যুর যন্ত্রণা দিল, মেরে ফেললো ভিতর থেকে মেয়েটাকে। মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে তার, তবুও সে কিছু বলল না। চুপচাপ অশ্রু বিসর্জন দিতে লাগলো সে। সকাল 9টার দিকে কলিং বেল বাজায়। নোরা দরজা খুলে দেখলো রিয়া দাঁড়িয়ে আছে, হাতে তার কফি মগ। নোরা রিয়াকে সালাম দিতে নিলেই রিয়া তাকে উপেক্ষা করে ভিতরে ঢুকে কাইফের রুমে যেতে লাগলো। নোরা দ্রুত রিয়ার হাত থেকে কফি মগ টেনে নিয়ে বলল, আপু, উনি তো ঘুমিয়ে আছেন, রুমটা এলোমেলো, আমি ওনাকে কফি দিয়ে আসছি, আপনি এখানে বসুন। রিয়া হতবম্ব হয়ে চেয়ে আছে। মেয়েটা তাকে বাধা দিল কাইফের কাছে যেতে। দুদিনে এত সাহস! সে জানে রিয়াকে। রিয়া খেয়াল করলো নোরার চুলে টাওয়াল পেঁচিয়ে রাখা, হয়তো মাত্রই শাওয়ার নিয়েছে। হঠাৎ রিয়ার বুকটা মোচড় দিয়ে উঠল, কিন্তু সে কিছু বলল না। নোরা কফি মগ নিয়ে চলে গেল ভিতরে। নোরাকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে গেল কাইফের। তবুও হাত বাড়িয়ে কফি নিয়ে চুমুক দিয়ে নোরার দিকে তাকালো সে। বোটেল গ্রিন কালারের 3 পিস পরে আছে নোরা, চুলে টাওয়াল পেঁচানো, নাকি ছোট্ট নাকফুল। ব্যাস, এইটুকুতেই মেয়েটাকে দারুণ লাগে দেখতে। আজ কাইফ অফিসে যাওয়ার সময় নিজেই নোরাকে চাচির বাসায় রেখে চাচা চাচির সাথে কথা বলে তারপর গেছে। চাচির সাথে গল্প করতে করতে নোরা বলল, আমি কাল থেকে রান্না করতে চাই। ইস, এখন কি দরকার? আমি কি তোকে না খাইয়ে রাখি? কদিন পর তো তোকেই করতে হবে, এখন একটু আরামে থাক। দুদিনেই চাচির সাথে নোরার খুব ভালো বন্ডিং হয়ে গেছে। সে হেসে চাচিমার হাত ধরে বলে, এমনটা নয় চাচিমা, কদিন পর তো করতেই হবে বলো, তাই আমি চাই এখনই একটু একটু করে সবটা গুছিয়ে নিতে। চাচি নোরার মাথায় হাত বুলিয়ে বলল, কি লক্ষ্মী মেয়ে রে তুই, দুদিনেই সংসারটা গুছিয়ে নিতে চাইছিস। ভাবতেই অবাক লাগে, এতটুকু বাচ্চা মেয়েটা আমার কাইফের সংসার করবে। আর আমার মেয়েটাকে দেখ, বিয়ে নিয়ে তার কত অনীহা, কিসের ক্যারিয়ার ফেরিয়ার করার আশায় পড়ে আছে। বয়স যে বাড়ছে, তার দিকে কোনো খেয়ালই নেই। চিন্তা করুন না চাচিমা, সব ঠিক হয়ে যাবে। রাতে খাওয়া দাওয়া করে নোরা তাদের ফ্ল্যাটে চলে আসে। একা একা বসে ভালো লাগছিল না তার। নানুর কথা খুব মনে পড়ছে। 2 দিন হয়ে গেল নানুর সাথে কথা হয় না। নিশ্চয়ই মামা মামির কাছে অনেক বায়না করেছে নানু তার কাছে আসার জন্য, কিন্তু মামা মামি হয়তো দেয়নি। গভীর শ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। রান্নাঘরে গিয়ে কালকের জন্য সবকিছু গুছিয়ে রাখলো। অতঃপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:40। এমন সময় দরজায় শব্দ হলো। কাইফ তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে দেখে ড্রয়িং রুমে নোরা দাঁড়িয়ে আছে। তার হাতে অনেকগুলো শপিং ব্যাগ,
তাই সে ইশারা করে ব্যাগগুলো নিতে বলল নুরাকে। নুরা তাড়াতাড়ি করে শপিং ব্যাগগুলো নিজের হাতে নিল। কাইফ ডোর লক করতে করতে বলল, ব্যাগগুলো খুলে দেখো সব ঠিকঠাক আছে কিনা, আর অবশ্যই ট্রায়াল দিও। নুরা কিছু না বুঝলেও মাথা নাড়িয়ে সম্মতি দিল। কাইফ ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে গেল। নুরা আস্তে হেঁটে রুমে গিয়ে ব্যাগগুলো রাখলো। তারপর ব্যাগ থেকে জিনিসগুলো বের করে দেখতে লাগলো। কাইফ নুরার জন্য কয়েক সেট জামা এনেছে, সবগুলো ফ্রন্ট চেন সিস্টেম কুর্তি আর প্লাজো। কালারগুলো বেশ সুন্দর, নুরার খুব পছন্দ হয়েছে। জামা দেখেই বোঝা যাচ্ছে সব তার মাপেরই। অন্য আর একটা ব্যাগ হাতে নিয়ে কাপড়টা বের করতেই চমকে গেল নুরা। তার হাত কাঁপছে, লজ্জায় মুখ রক্তিম আকার ধারণ করেছে। পরপর সবগুলো ব্যাগ চেক করে দেখে একই অবস্থা। ওয়াশরুমে পানি পড়ার শব্দ বন্ধ হয়ে গেছে। তার মানে নোরা তড়িঘড়ি করে সবকিছু নিয়ে আলমিরাতে লাগলো। আলমিরা লাগিয়ে লম্বা শ্বাস ফেলতেই খট করে ওয়াশরুমের দরজা খুলে গেল। নোরা চমকে পিছনে ফিরল। কাইফ চুল মুছতে মুছতেই নোরাকে দেখল। কেমন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। কপাল বেয়ে চিকন ঘাম ছুটেছে, হাত কচলাচ্ছে অনবরত। নীরব দৃষ্টিতে সব লক্ষ্য করেও কাইফ কিছু বলল না। নোরাকে পাশ কাটিয়ে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় যেতে যেতে কাইফ গম্ভীর কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে আসো। কাইফের যেতেই নোরা হাঁপ ছেড়ে বাঁচল। উফ, কপালের ঘাম মুছে সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। কাইফ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। তার দৃষ্টি যায় পাশের বারান্দায়। আবছা আলোতে এক নারী মূর্তি দেখা যাচ্ছে। সেখানে তাকিয়ে সিগারেট টানতে লাগলো কাইফ। পাশের বারান্দায় দাঁড়িয়ে কাইফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়া। লাইটের আলোতে কাইফের চোখ মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। খালি গায়ে দাঁড়িয়ে কাইফ শীতল দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। যদিও আবছা আলোতে মনে হয় না তাকে দেখা যাচ্ছে। একটু পর কাইফের পাশে উপস্থিত হলো নোরা। মুখ মুছে টাওয়ালটা বারান্দায় ঝুলিয়ে আবারও রুমে চলে গেল। কাইফ সেদিকে তাকিয়ে বাঁকা হেসে নিজেও লাইট অফ করে বারান্দা ত্যাগ করলো। রিয়া ঝাপসা চোখে তাদের চলে যাওয়া দেখল। নোরা বেডের দিকে যাবে, তার আগেই হাতে টান পড়ল। কাইফ নোরার বাহু ধরে তাকে নিজের কাছে টেনে বলল, ড্রেসগুলো দেখেছো? নোরা লজ্জায় মাথা নামিয়ে ফেলল। আমতা আমতা করে বলল, জি। গুড, আজকে ব্ল্যাকটা পরে আসো, যাও। নোরা চমকে তাকালো। কাইফের দৃষ্টি স্বাভাবিক। নোরা আমতা আমতা করে কিছু বলতে নেবে তার আগেই কাইফ তার ঠোঁটে আঙুল চেপে বলল, নো মোর ওয়ার্ড, গো অ্যান্ড চেঞ্জ ইট ফার্স্ট। কথাটা বলেই কাইফ তাকে ছেড়ে বেডের দিকে এগিয়ে গেল। নোরার সমস্ত শরীর কাঁপছে। সে ঠায় সেখানে দাঁড়িয়ে আছে। পেছন থেকে আবার কাইফ তাড়া দিয়ে বলল, আই অ্যাম ওয়েটিং। নোরা কাঁপা কাঁপা হাতে আলমিরা থেকে ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 15 মিনিট পর ওয়াশরুমে দরজা খোলার শব্দে কাইফ মোবাইল থেকে চোখ সরিয়ে সামনে রাখলো। ওয়াশরুমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নোরা। কাইফ নেশাক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। নোরা চুপ, সে শুধু অনুভব করছে সবকিছু। কাইফের আজকের ছোঁয়ায় অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। আজকে নেই তার মধ্যে কোনো হিংস্রতা বা রুক্ষতা। এটাই কি তাহলে স্বামীর ভালোবাসা? ভালোবাসার এই রাতটা দীর্ঘায়িত হলো। ভোরের দিকে নুরার কি হলো জানা নেই। নিজের এক হাত দিয়ে কাইফকে নিজের সাথে জড়িয়ে রেখে অন্য হাত দিয়ে তার মাথায় হাত বোলাতে লাগলো। সকাল সকাল ঘুম থেকে উঠতেই নোরা রান্নাঘরে চলে এসেছে। কাইফ অফিসে যায় সকাল 10টায়। তার আগেই সবকিছু রেডি করে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলো। কিন্তু হঠাৎ কিছু মনে পড়তেই সে আবারও রান্নাঘরের দিকে ছুটল। রিয়া ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে। রোজ নিয়ম করে সে এই সময়ে কফি বানায় কাইফের জন্য, কারণ তার হাতের কফি কাইফের ভীষণ পছন্দ। সকাল সকাল রিয়ার কফি না পেলে তার মাথা গরম হয়ে যায়। সারাদিন তার মাথা ব্যথা থাকে। তাই রিয়া যতই ব্যস্ত থাকুক না কেন প্রতিদিন কাইফের জন্য কফি নিয়ে যায়। কিন্তু কাল ওই একরত্তি মেয়ের সাহস কত বড়, রিয়াকে বাধা দেয় তার কাইফের কাছে যেতে। আজকে রিয়া ইচ্ছে করেই কফি বানায়নি। কফি না পেলে যখন কাইফের মাথা গরম হবে তখন তার সব রাগ ওই থার্ড ক্লাস মেয়েটার উপর ছাড়বে, আর তখনই রিয়ার শান্তি হবে। ঘড়ির কাঁটা ঠিক 8টার ঘরে। নিজের রুমে পায়চারি করছে রিয়া।
এতক্ষণে তো কাইফের উঠে যাওয়ার কথা। কফি না পেয়ে নিশ্চয়ই সে পুরো ফ্ল্যাট মাথায় তুলে ফেলেছে। মনে মনে হাসল সে। আমি কি একবার গিয়ে দেখব ওই মেয়ের করুণ অবস্থা? কি সাহস না দেখেছিল আমাকে। ঘর থেকে বেরিয়ে রিয়া আগে কিচেনে গেল, তারপর কাইফের জন্য গরম গরম কফি বানিয়ে রওনা দিল কাইফের ফ্ল্যাটের উদ্দেশ্যে। ডাইনিং টেবিলে বসে আছে কাইফ। টেবিল জুড়ে নাস্তা, পরোটা, আলু ভাজি, ডিম ভাজা, সুজির হালুয়া। সব কিছুতেই চোখ বুলিয়ে কাইফ এক নজর তাকায় টেবিলের সামনে দাঁড়ানো নুরার দিকে। তারপর বিনা বাক্য ব্যয় করে প্লেটে নাস্তা নিয়ে খাওয়া শুরু করলো। নুরার মনটা একটু খারাপ হলো কি? হ্যাঁ, সে তো ভেবেছিল এত কিছু দেখে কাইফ সারপ্রাইজড হয়ে তাকে অনেক কিছু বলবে, অন্তত প্রশংসাটা করবে। কিন্তু কাইফ কিছুই বলল না, চুপচাপ খাচ্ছে যেন এটাই নর্মাল। এমনটাই হওয়ার ছিল। দীর্ঘশ্বাস ছাড়লো নুরা। কাইফ একটু একটু করে খাচ্ছে আর মনে মনে ভাবছে, মেয়েটার রান্নার হাত তো দারুণ। হঠাৎ কলিং বেলের শব্দ পেয়ে নুরা টেবিলের পাশ থেকে সরে দরজা খুলতে যায়। টেবিল থেকে মেন ডোর একদম বরাবর, তাই কাইফ খেতে খেতে দৃষ্টি রাখলো ঠিক সেদিকে। দরজা খুলতেই রিয়াকে কফি হাতে দেখে আজকে আর অবাক হয়নি নুরা। সে মুচকি হেসে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আরে আপু, কেমন আছেন? আপনার ভাইয়ের জন্য কফি এনেছেন বুঝি? ভাই শব্দটা ভালো লাগলো না রিয়ার। সে অবাক হয়ে নুরাকে দেখছে। এই মেয়েকে এত স্বাভাবিক লাগছে কেন? তাহলে কি কিছুই বলেনি কাইফ এই মেয়েকে? কিন্তু সেটা কিভাবে সম্ভব? রিয়াকে চুপ করে থাকতে দেখে নুরাই আবার বলল, আহারে আপু, আপনি আর কষ্ট করবেন না এখন থেকে। কেন? ভুরু কুচকে জিজ্ঞেস করলো রিয়া। নুরা মুচকি এসে বলল, আমি আছি না, এখন আর সকাল সকাল ওনার জন্য কষ্ট করে কফি বানিয়ে আনতে হবে না, আমিই বানিয়ে দেব। সে খাবে? হ্যাঁ, খেয়েছে তো। আপনার মতন মজা না হলেও তেমন একটা খারাপ বানাই না আমি। জিজ্ঞেস করি দেখুন ওনাকে। কথাটা বলেই নোরা একটু সরে দাঁড়ালো। রিয়ার নজর পড়ল বরাবর ডাইনিং টেবিলে বসা কাইফের ওপর, যার মুখে লেপ্টে আছে বাঁকা হাসি। রিয়া শক্ত করে মগ চেপে ধরল। নোরা আবারও মিষ্টি কণ্ঠে বলল, আপু ভিতরে আসুন না, আমাদের সাথে নাস্তা করুন। ক্ষুধা মরে গেছে। কথাটা বলেই হনহন করে চলে গেল রিয়া। নুরা হতবাক হয়ে তাকিয়ে রইল। কি বলে গেল মেয়েটা? নাস্তা করে অফিসের জন্য রেডি হচ্ছে কাইফ। আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করছে। এমন সময় নুরা গরম গরম চা নিয়ে আসে। এক পলক আয়নায় তাকে দেখে পিছন ফেরে কাইফ। আপনার চা। সোফায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে নুরার দিকে তাকায় কাইফ। মিন্ট কালারের একটা সুতির জামা নুরার গায়ে, সাজসজ্জা আগের মতোই। চা শেষ করে চায়ের কাপ নুরার হাতে ধরিয়ে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলল সে, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, একটা না 4টে বউ পালার মতন সামর্থ্য আমি রাখি। তাই নিজেকে সেভাবেই সাজিয়ে রাখো যেন লোকে দেখে বলতে পারে, হ্যাঁ এটাই কাইফ এহসানের বউ। কথাটা বলেই বড় বড় কদম ফেলেই চলে গেল কাইফ। রিয়া আজ অফিসে যায়নি, বালিশে মুখ গুজে শুয়ে আছে। তার চোখের সামনে ভাসছে অতীতের কিছু বিশেষ মুহূর্ত। কাইফ তখন তার নিজের ফ্ল্যাটে থাকে। তার টুকটাক কাজ করার জন্য একটা মেড রাখা হয়েছিল। একদিন সকালে গভীর ঘুমে তলিয়ে থাকা কাইফ সেই মেডের ডাকে চোখ মুখ মুচকে উঠে বসে। কি সমস্যা খালা? স্যার বেলা তো ভালোই হয়েছে, এই লন আপনার কফি, উঠেন, অফিসে যাইবেন না? কফি মগ হাতে নিয়ে কাইফ বলল, রিয়া কোথায় খালা? রিয়া মনি তো আজ আসে নাই। কি? তাহলে এই কফি? মুহূর্তেই চেহারার রং পাল্টে গেল কাইফের। মেড আমতা আমতা করে বলল, আমি বানাইছি তো কফি। চোখ মুখ শক্ত হয়ে গেল কাইফের। মগ হাতে রেখেই বেড থেকে মোবাইল নিয়ে কল লাগালো রিয়ার নাম্বারে। অনেকক্ষণ রিং হওয়ার পর প্রায় শেষের দিকে রিয়া কল রিসিভ করলো। হ্যাঁ কাইফ, কোথায় তুই? কি হয়েছে তোর, এমন উত্তেজিত লাগছে কেন তোকে? আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে, তুই কোথায়? আমি ছুটে আছি, তুই শোন। ব্যাস, খট করে কলটা কেটে হাতের মগটা সজোরে ছুঁড়ে মারল ফ্লোরে। কাঁচের মগটা চূর্ণ বিচূর্ণ ছড়িয়ে ছিটিয়ে পড়ল। মেড 2 কদম পিছিয়ে গেল ভয়ে। কাইফের রাগকে ফ্যামিলির ছোট বড় সহ কাজের মেট পর্যন্ত ভয় পায়। কেউ কোনো কথা বলতে পারে না। মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত যেই সামনে পড়বে
তার উপরই রাগ ছাড়বে, আর কাউকে না পেলে জিনিসপত্র ভাঙচুর করবে। চিন্তায় চিন্তায় রিয়া স্যুট শেষ করে কাইফের কাছে আসে, কিন্তু সে রাগ ভাঙাতে লাগে রিয়ার 2 দিন। তবুও মাঝে মাঝে কাইফ অভিমান করে বলতো, তোর কাছে তো আমার কোনো গুরুত্ব নেই, তাই তো সামান্য কফিটুকু বানিয়ে যাওয়ার সময়ও পাসনি। সেই অভিমানী কাইফ আজ কোথায় হারিয়ে গেল? কেন সে গাল ফুলিয়ে বলল না, রিয়া, আমার আর কোনো গুরুত্ব নেই তোর কাছে? কেন আমার অপেক্ষা করলি না কাইফ? কিভাবে এত স্বাভাবিক হয়ে হাসছিলি আমাকে দেখে? অন্য কারোর বানানো কফি খেতে তোর একটুও আমার কথা মনে পড়ল না? কাইফ, এত পাল্টে গেলি তুই কয়েক রাতে। ঝরঝরিয়ে কেঁদে দিল রিয়া। বিকেলবেলায় বারান্দায় বসে আছে নুরা। তার গায়ে কাইফের এনে দেওয়া জাম রঙের এক সেট জামা, কানে ছোট্ট স্বর্ণের দুল, গলায় পাতলা স্বর্ণের চেন, নাকে ছোট্ট একটা পাথরের নাকফুল, হাতে স্বর্ণের 2টো চিকন চুড়ি। এই গহনাগুলো বিয়ের রাতে কাইফ তাকে দিয়েছিল। সে সাজিয়েছে নিজেকে কাইফের বউরূপে। একটু আগে চাচি এসেছিল, তাকে দেখে বলছিল, আমার কাইফের বউ তো কত সুন্দর, সব সময় এমন পরিপাটি হয়ে থাকবে, দেখতে বউ বউ লাগে। আরও অনেক অনেক প্রশংসা করেছেন তিনি, কিন্তু সেগুলোর কিছুই তার মন ছুঁতে পারেনি। সে তো চায় তার স্বামীর মুখে কিছু শুনতে, হোক সেটা ভালো অথবা খারাপ। তবুও লোকটা কথা বলুক তার সাথে। তার জীবনে যে কথা বলার মানুষের বড্ড অভাব। অফিসের ডেস্কে মাথা রেখে শুয়ে আছে কাইফ। সকাল থেকে তার প্রচুর মাথা ব্যথা। এই মাথা ব্যথার কারণ সে বুঝেও বুঝতে চায় না। পিয়নকে দিয়ে ওষুধ আনিয়ে খেয়েছে, তবুও ব্যথা যাওয়ার নাম নেই। আর থাকতে না পেরে অফিস থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কলিং বেল বেজে উঠল। সে ভাবছে হয়তো চাচি এসেছে আড্ডা দিতে, কিন্তু দরজা খুলেই অবাক হয়ে যায় কাইফকে এই সময় বাসায় দেখে। নোরাকে দেখে থমকে যায় কাইফ। বুকের বাঁ পাশে কেমন যেন চাপ দিয়ে ধরল। বউ রূপে নোরাকে কার মতন যেন লাগছে। আবছা স্মৃতিতে ভেসে উঠল তার মায়ের শেষ প্রতিচ্ছবি। চমকে গেল কাইফ। কি ভাবছে সে? নিজের মনকে নিয়ন্ত্রণ করে ভিতরে প্রবেশ করে নোরাকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। নোরার কাছে কাইফকে কেমন যেন লাগছে। চোখ মুখের অবস্থা ভালো নেই। এই সময় তো উনি আসেন না, আর যখনই আসেন নিজের চাবি দিয়ে আসেন। তাহলে আজকে এমন লাগছে কেন? অসুস্থ নাকি উনি? ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই নোরার মুখোমুখি হয় কাইফ। নোরা উদ্বিগ্ন মনে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কিছু না, গম্ভীর কণ্ঠে উত্তর দেয় কাইফ। শরীর খারাপ নাকি? এক পলক তাকায় সে, আবার দ্রুতই চোখ সরিয়ে নেয়। মেয়েটার দিকে তাকানোই যাচ্ছে না। মাথার সাথে বুক ব্যথাও সমান তালে বেড়ে যাচ্ছে। বেডের কাছে যেতে যেতে কণ্ঠে আরও গাম্ভীর্যতা এনে সে বলল, কিছু না, মাথা ব্যথা। লাইট অফ করে বাইরে যাও, ঘুমাবো। আমি গো। নোরা ঘরের লাইট অফ করে দিল। কাইফ মাথা চেপে ধরে শুয়ে পড়ল। আবছা আলোতে সবটা দেখতে পাচ্ছে নোরা। খুব মায়া হচ্ছে তার, আবার ভয়ও করছে। কাইফ শান্তি পাচ্ছে না। একবার এপাশ ফিরছে তো আবার অন্য পাশ। তার ছটফটানি পুরোটা লক্ষ্য করল নোরা। এরপর লম্বা শ্বাস নিয়ে মনে ঢের সাহস সঞ্চয় করে বেডসাইডের টেবিলে ড্রয়ার থেকে মাথা ব্যথার বাম নিয়ে বেডে বসে কাঁপা কাঁপা হাত রাখলো কাইফের মাথায়। হৃদস্পন্দন থেমে গেল কাইফের। অচেনা এক ঝড় বয়ে যাচ্ছে তার ভিতরে, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারছে না, আর না নোরার হাত সরাতে পারছে মাথা থেকে। ধীরে ধীরে শ্বাস ফেলে সেভাবেই চোখ বন্ধ করে রইল কাইফ। সাহস বাড়ল নোরার। মাথা থেকে হাত বুলিয়ে কপালে আনলো। তারপর আঙুলের ডগায় একটু বাম নিয়ে কপালে হালকা মাসাজ করতে করতে বলল, আমি কপালে মাসাজ করে চুল টেনে দিচ্ছি, আপনি ঘুমান। কাইফ কিছু বলল না। চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, যা নোরা অন্ধকারে দেখতে পেল না। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান। এখনো বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।